Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 11 ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট অর্থাৎ আহ, উন্নত উদ্ভিদগুলির মধ্যে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা যে মাধ্যমে আজ উম, পৃথিবীতে লাইফ ফর্ম অর্থাৎ জীবন আছে, তো সেখানে কি কি জিনিসগুলি ফার্স্ট আমরা জেনেছিলাম যে কিছু আর্লি এক্সপেরিমেন্ট বা আগে কিছু কিছু গবেষণার মাধ্যমে এটা প্রুফ হয়েছিল যে কিভাবে সালোক সংশ্লেষের জন্য লাইট, দেন CO2 অ্যান্ড লাইট, CO2 গ্রিন পার্ট দরকার। দেন আমরা দেখেছি ফটোসিনথেসিস কোথায় হয়, গ্রিন পার্টের মধ্যে কি কি পিগমেন্ট রয়েছে বা রঞ্জকগুলি কি কি ইনভলভ। দেন লাইট রিয়াকশন, আলোক বিক্রিয়া যেটা সরাসরি আলোর উপর নির্ভর করে, এবং ডার্ক রিয়াকশনটা পড়বো। এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা দেখেছি কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ATP এবং NADPH উৎপন্ন হয়, সেগুলি আবার কোথায় ইউজ হয়, সেগুলি ইউজ হয় ডার্ক রিয়াকশনে। এবার ডার্ক রিয়াকশনে দুটো রিয়াকশন পড়েছিলাম, সেগুলি ছিল C3 এবং C4। তো C3 ইজ কেলভিন সাইকেল, যেটা সমস্ত উদ্ভিদেই হয়, ওয়েদার ইট ইজ C3 উদ্ভিদ অর C4 উদ্ভিদ। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের সালোক সংশ্লেষের প্রথম উৎপন্ন পদার্থ হচ্ছে C3, 3 কার্বন যুক্ত একটা অ্যাসিড, আর কারো রয়েছে 4 কার্বন যুক্ত অ্যাসিড। তো যাদের ক্ষেত্রে 4 কার্বন যুক্ত অ্যাসিড তাদেরকে আমরা বলেছিলাম C4 পাথওয়ে। C4 পাথওয়ে মেইনলি দেখা যায় শুষ্ক ক্রান্তীয় অঞ্চলের কিছু উদ্ভিদের মধ্যে, এবং এদের মধ্যে কিছু স্পেশাল জিনিস রয়েছে যেগুলো হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি, বা একটা গঠনগত দিক দিয়ে এদের মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, যেখানে একটি মেসোফিল সেলের আছে আশেপাশে যে ভাস্কুলার বান্ডেল গুলো রয়েছে, সংবহন কলাগুলিকে ঘিরে কিছু বান্ডেল শীট সেল থাকে। এই বান্ডেল শীট সেলগুলির কি বৈশিষ্ট্য, যে বান্ডেল শীট সেলগুলির ওয়ালগুলি বা এদের যে প্রাচীরগুলো খুবই পুরু হয়। তাছাড়াও এদের কোষীয় স্থানটা খুবই সরু, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেস খুবই কম, তাই তো? এবং তার মানে এখানে কোন রকম যে গ্যাসটা প্রডিউস হবে সেটা বাইরে বেরোতে পারবে না, তাই তো? যা হচ্ছে ভিতরের মধ্যে থেকে যাবে। তো ওয়াই ইট ইজ নেসেসারি, বিকজ আমরা জানি যে এরা হচ্ছে ড্রাই ট্রপিক্যাল রিজিয়নে রয়েছে, যেখানে খুবই হাই টেম্পারেচার। তো যদি এদের মধ্যে কোষ প্রাচীরটা পুরু না হয়, তাহলে যে জল থাকবে সেই জলগুলো তো বাইরে এভাপোরেট হয়ে বেরিয়ে যেতে পারে, তাই তো? তো সেইটার জন্যই, সেই ব্যাপার বাঁচানোর জন্যই এটা করা হয়েছে। এবার বোঝো যে এটা দেখা গেছে যে এবার সেখান থেকে C4 পাথওয়ের আরেকটা নাম রয়েছে হ্যাচ এন্ড স্ল্যাক পাথওয়ে, বিকজ হ্যাচ এন্ড স্ল্যাক প্রথমে এই পাথওয়েটাকে বা এই বিক্রিয়া পথটিকে আবিষ্কার করেছেন, এবং তারা দেখেছিলেন যে এটাও একটা সাইক্লিক প্রসেস, অর্থাৎ এটা একটা আবর্তকারী পুরো ঘটনা, যেখানে যেখান থেকে শুরু হচ্ছে প্রসেসটা আবার সেখানে এসে শেষ হবে। ওকে, কিভাবে এরা হচ্ছে সেটা আমরা কিছু স্টেপে দেখবো। যেমন ফার্স্ট বা প্রথম প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে এখানে 3 কার্বন যুক্ত একটি যৌগ যার নাম ফসফোএনল পাইরুভেট, এবং যেটি মেসোফিল সেলের মধ্যে পাওয়া যায়। ওকে, এবং কোন এনজাইম এই আবদ্ধকরণের জন্য দায়ী, সেটা হচ্ছে পেপ কার্বক্সিলেস বা পেপ কেস। এখানে এই জিনিসটা মনে রাখা জরুরি যে মেসোফিল সেলের মধ্যে আমরা যেমন দেখেছিলাম C3 প্ল্যান্টে মেসোফিল সেলের মধ্যে রুবিস্কো থাকে, এদের মেসোফিল সেলের মধ্যে রুবিস্কো থাকে না। রুবিস্কোটা তাহলে ওয়াই, যদি জিজ্ঞেস ওয়াই, সো দেখো, কারণ তাহলে প্রথম ইলেকট্রন সরি কার্বনের প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রাহককে 3 কার্বন যুক্ত একটা মলিকিউল যার নাম হচ্ছে পেপ। তাহলে এই 3 কার্বন যুক্ত, তাহলে প্রথম যে আহ সংবন্ধনের ফলে যে স্থায়ী যৌগটি তৈরি হবে সেটা 4 কার্বন যুক্ত যৌগ হবে, যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন যুক্ত। দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে C4 পাথওয়ে। ঠিক আছে, এবার এই 4 কার্বন যুক্ত কম্পাউন্ড যেটা তৈরি হলো, সেগুলি সেই অক্সালো অ্যাসিড থেকে এবার উৎপন্ন হয় এইদার ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড মেসোফিল সেলের মধ্যে, এবং সেগুলি পরিবাহিত হয়ে যায় কোথায়, বান্ডেল শীট সেলের কাছে। ঠিক আছে, সেখানে বান্ডেল শীট সেল গিয়ে এই C4 সেলগুলি বা এই 4 কার্বন যুক্ত যে যৌগটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যায় কার্বন ডাই অক্সাইড এবং 3 কার্বন যুক্ত মলিকিউল। তাহলে দেখো, ফিক্সেশন হলো ফার্স্ট স্টেপ, যেটা মেসোফিল সেলের মধ্যে হলো কার উপস্থিতিতে, পেপকেস এনজাইমে উপস্থিত। C4 অ্যাসিড উৎপন্ন হলো,
অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যেটা কনভার্ট হয়ে যায় ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে, এবং সেখান থেকে সেটা পরিবাহিত হয়ে আসছে কোথায়? তাহলে আমরা জানি দুটো কোষের মধ্যে কোষ প্রাচীর ভেদ করে যে একটা মাধ্যম থাকে যেটা প্লাজমোডেসমাটা, তাহলে প্লাজমোডেসমাটার মাধ্যমে এদের দুজনের সাইটোপ্লাজম কানেক্টেড, এবং সে তার মাধ্যমেই এই ম্যালিক অ্যাসিড বা স্পার্টিক অ্যাসিড গুলো পৌঁছালো বান্ডেল শীট সেলের কাছে। সেখানে বান্ডেল শীট সেল দিয়ে এবার হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন, অর্থাৎ যে কার্বনটা হয়েছে আবার কার্বনটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, এখানে জাস্ট আমরা অ্যাটমসফিয়ারিক কার্বনটাকে আবদ্ধকরণ করেছিলাম, কিন্তু আসল সিও2 কাজটা, সিও2 ক্যালভিন সাইকেলে আসার জন্য, তাহলে ডিরেক্ট কেলভিন সাইকেল মেসোফিল কোষের মধ্যে, মেসোফিল সেলের মধ্যে হচ্ছে না। এখানে যদি রুবিস্কো থাকতো তাহলে হতো, কিন্তু রুবিস্কো যেহেতু বান্ডেল শীট সেলে আছে, তাই কেলভিন সাইকেল কোথায় হবে? কেলভিন সাইকেল হবে হচ্ছে বান্ডেল শীট সেলে। কিন্তু এই সিও2টা কেন আবদ্ধীকরণটা কেন মেসোফিল কোষে হচ্ছে না? বিকজ মেসোফিল কোষের মধ্যে যদি হতো তাহলে চান্সেস রয়েছে যে এরা অক্সিডেশন করে যেত। কিভাবে অক্সিডেশন করে পরে বোঝাচ্ছি। তো এখানে এই অক্সিডেশন হাত থেকে বাঁচানোর জন্যই এদেরকে প্রথমে সেখানে কার্বন ডাইঅক্সাইডকে জাস্ট কিছু সময়ের জন্য ফিক্স করা হয় ইন দ্য ফর্ম অফ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন যুক্ত কোনো অ্যাসিডের ফর্মে। সেখান থেকে সেই C4 অ্যাসিড গুলো ফাইনালি এখানে ডিকার্বক্সিলেশন করে আলটিমেটলি সিও2 রিলিজ করে দেয়, এবং সেটি চলে যায় কেলভিন সাইকেলে। বাকি যে C3 অ্যাসিডটা উৎপন্ন হলো সেটা আবার ট্রান্সপোর্ট হয়ে ফিরে আসবে, এবং রিজেনারেশন হবে কার? সেই কার্বন ডাই অক্সাইডের প্রাথমিক গ্রাহক, যেটা হচ্ছে ফসফেনল পাইরুভেট বা পিপি। 3 কার্বন যুক্ত মলিকিউলটা আবার পরিবাহিত হয়ে পুনরায় পরিবাহিত মেসোফিল কোষে আসবে, সেখানে পেপে কনভার্ট হয়ে যাবে, তাই সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এবার সিও2 বান্ডেল শীট সেলে যখন রিলিজ হয় সেটা কোথায় গেল? C3 বা কেলভিন সাইকেলে। তাহলে এখানে বুঝতে পারছি বান্ডেল শীট সেল হচ্ছে বান্ডেল শীট সেলের মধ্যে রুবিস্কো এনজাইম রয়েছে কিন্তু পেপকেজ নেই। অন্যদিকে মেসোফিল সেলের মধ্যে পেপকেজ রয়েছে কিন্তু রুবিস্কো নেই। আর কেলভিন সাইকেল আমরা দেখলাম যে C3 হোক বা C4 হোক সবারই মধ্যে রয়েছে, এবার ডিপেন্ড করছে C3 এর মধ্যে এটা মেসোফিল কোষে হয়, C4 এর মধ্যে এটা বান্ডেল শীট সেলে হয়। ঠিক আছে, চলো এবার আমি বললাম এই ফটো রেসপিরেশনের হাত থেকে বাঁচার জন্যই C4 পাথওয়েতে এত বেশি মডিফিকেশন দেখা যায়, তাই তো, যে মেসোফিল কোষের মধ্যে না হয় বান্ডেল শীট সেলে হচ্ছে। তো কেন? চলো বোঝা যাক, চেষ্টা করি যে C3 আর C4 প্লান্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কি? তোমরা কেলভিন সাইকেল ফার্স্ট স্টেপ জানো যে একটা প্রাথমিক গ্রাহক রয়েছে 5 কার্বন যুক্ত রাইবোলোজ বিসফসফেট, যেটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উৎপন্ন করে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, রাইট? এবার এই রুবিস্কো হচ্ছে জীবমণ্ডলে পাওয়া যাওয়া সব থেকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এরকম একটা উৎসেচক। কিন্তু মনে রাখতে হবে এই উৎসেচকের নামটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কার্বক্সিলেজ অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনেস, কার্বক্সিলেজ প্লাস অক্সিজেনেস। দ্যাট মিনস যে এর কাছে দুটোই সক্ষমতা রয়েছে যে এ কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হতে পারে, আবার অক্সিজেনের সঙ্গেও যুক্ত হতে পারে। কিন্তু দেখা গেছে যে সাধারণত রুবিস্কো ওই উৎসেচকটির কার্বন ডাই অক্সাইডের প্রতি বেশি আসক্তি থাকে দেন অক্সিজেনের তুলনায়, তাই তো? যখন CO2 আর অক্সিজেন দুজনেই পরিমাণ যখন দুজনেই সমান, তখন CO2 প্রতি বেশি পরিমাণে যায়, তাই তো? এবার ভাবো যদি অক্সিজেন বেশি পরিমাণে থাকে, কারণ এই প্রক্রিয়াটা পুরো প্রতিযোগিতামূলক না, যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের হিসেবে কাজ করবে এনজাইমটা, রাইট? তো C3 উদ্ভিদদের ক্ষেত্রে কিছু অক্সিজেন রুবিস্কোর সঙ্গে বাইন্ড করে যায়, তাই কার্বন ডাই অক্সাইডের সংমতিকরণ ঘটনাটা কমে যায়। বা যদি কিছু পরিমাণ RUBP অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে যায় তাহলে অ্যাভেলেবেল RUBP কমে যাবে। তাহলে ইন দ্যাট কেস যে সমস্ত RUBP গুলো CO2 এর সঙ্গে বাইন্ড করছিল তার সংখ্যা কমে যাবে। তাহলে ওভারঅল এই কার্বন ডাই অক্সাইডের সংমতিকরণ কমে যাবে। দ্যাট মিনস যে এই ক্ষেত্রে ফটোসিনথেসিসের সংখ্যাটা কমে যাচ্ছে, তাই তো? মানে এই ফটো রেসপিরেশন হয় কি? ফটো রেসপিরেশনে RUBP অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে দুটো PGA, যেমন CO2 এর সঙ্গে বাইন্ড করে কি করেছিল? 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড,
আর এখানে যেহেতু 5 কার্বন রয়েছে, তাহলে একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড আর তার সঙ্গে একটা হচ্ছে ফসফোগ্লাইকোলেট, দ্যাট ইজ আ 2 কার্বন মলিকিউল। তাহলে এই স্টেপে 2 কার্বন যুক্ত একটা মলিকিউল তৈরি হয় বলে অনেক সময় ফটো রেসপিরেশনকে আমরা C2 পাথওয়ে বলে থাকি। এবার এই ফটো রেসপিরেশন পাথওয়েতে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লাইকোলেট তৈরি হলো, এই পাথওয়েতে কোনো রকম সুগার প্রডিউস হয় না, শর্করা উৎপাদিত হয় না, না কোনো রকম এটিপি উৎপন্ন হয়, বরঞ্চ এখানে CO2 গুলি রিলিজ হয়ে যায়, তাই তো? তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই স্টেপে অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। তো ইজন্ট ইটস, এটা দেখা যাচ্ছে না রেসপিরেশনের মতোই, শ্বসন প্রক্রিয়ার মতোই। যেহেতু আলোর উপস্থিতিতে হয় তাই একে ফটো রেসপিরেশন বলে দিলাম। ক্লিয়ার? তাহলে ফটো রেসপিরেশন পাথওয়ে কোনো লাভ রয়েছে কি? ফটো অক্সিজেন ইউজ করে, কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, কোন রকম এটিপি, কোন রকম শর্করা উৎপন্ন হয় না। তাই এখন অব্দি বায়োলজিক্যাল ফাংশন যে ফটো রেসপিরেশন কি জন্য দায়ী, ফটো রেসপিরেশন কেন জরুরি, এটা এখনো অব্দি বোঝা যায়নি। ঠিক আছে? তো ক্লিয়ারলি ভাবে আমরা এখনো বলতে পারিনি যে কেন ফটো রেসপিরেশন প্রক্রিয়া হয়ে থাকে। এবার C4 প্লান্টরা, যেহেতু এরা খুবই এদের মধ্যে একটা স্পেশাল টাইপের অ্যানাটমি রয়েছে, ক্রান্স অ্যানাটমি, এর মাধ্যমে এরা এই ফটো রেসপিরেশন বা আলোক শোষণের হাত থেকে বাঁচতে পারে। কিভাবে? সেটা এদের কাছে একটা মেকানিজম রয়েছে, তুমি যদি লক্ষ্য করে দেখো যে বেশ যে বান্ডেল শীট সেলটা রয়েছে, বান্ডেল শীট সেলে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, তাই তো? কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে এরা যেখানে রুবিস্কো এনজাইম রয়েছে সেই সাইটটাতে CO2 কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়, তাই তো? হ্যাঁ, যার কারণে রুবিস্কো শুধুমাত্র কার্বক্সিলেজ হিসেবে কাজ করে এবং অক্সিজেনেজ হিসেবে এর কার্যক্ষমতা হ্রাস পেয়ে যায়। এই জন্য C4 উদ্ভিদগুলির মধ্যে আলোক শোষণ দেখা যায় না বা খুবই কম দেখা যায়। দ্যাটস ওয়াই এদের প্রোডাক্টিভিটি খুবই হাই। উৎপাদনশীলতা ক্ষমতা খুবই বেশি, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এবং এর সঙ্গে এরা কি রয়েছে, অনেক উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে। এবার এখানে তোমরা একটা ছক দেখছো, এই ছকের মধ্যে সবকিছু এখনো পর্যন্ত যা পড়লাম অনেকগুলো স্টেপ, ডার্ক রিঅ্যাকশন এবং লাইট রিঅ্যাকশনের, সেগুলি C3 এবং C4 প্ল্যান্টের মধ্যে কিভাবে আলাদা সেগুলি একটু ডিটেলে ব্যাখ্যা করে চেষ্টা করি। যেমন দেখো, বলছে সেল টাইপ, কোন টাইপের কোষের মধ্যে, কোন ধরনের কোষের মধ্যে ক্যালিন চক্র হয়? C3 প্ল্যান্টের মধ্যে হয় মেসোফিলে, আর এখানে হয় বান্ডেল শীট সেলে, বান্ডেল শীট সেল। সেল কোন ধরনের কোষের মধ্যে ইনিশিয়াল কার্বক্সিলেশন, প্রাথমিক কার্বন সংবন্ধীকরণ হয়? এটা হয় মেসোফিল কোষে, এখানেও মেসোফিল কোষেই। কত রকমের কোষ রয়েছে যেগুলি কার্বনের স্থিতিকরণে সাহায্য করে? এখানে দুই, সরি এখানে এক শুধুমাত্র মেসোফিল, এখানে দুই, এটা হচ্ছে বান্ডেল শীট আর মেসোফিল, রাইট? প্রাথমিক কার্বন গ্রাহককে, এখানে হচ্ছে RUBP 5 কার্বন যুক্ত, এখানে হচ্ছে 3 কার্বন যুক্ত ফসফেনুল পাইরুভেট। নাম্বার অফ কার্বন প্রাইম অ্যাকসেপ্টরে 5 কার্বন 3 কার্বন। প্রথম যে স্থায়ী কার্বন স্থিতিকরণের পদার্থ, যে কার্বনের স্থিতিকরণের ফলে কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণের প্রাথমিক যে উৎপাদিত যৌগ হয় তার কার্বন সংখ্যা কত? তার কার্বন সংখ্যা হচ্ছে এখানে 3, এখানে 4, দ্যাটস ওয়াই C3C4। নাম এখানে হচ্ছে PGA ফসফোগ্লিসারিক, এখানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এদের কি রুবিস্কো রয়েছে? হ্যাঁ, এদেরও রয়েছে। পেপকেস এদের নেই, শুধুমাত্র C4 এ পেপকেস রয়েছে। পেপকেস কোথায় রয়েছে? মেসোফিল কোষের মধ্যে। রুবিস্কো কোন কোষের মধ্যে রয়েছে? রুবিস্কো রয়েছে এখানে মেসোফিল কোষের মধ্যে, এখানে বান্ডেল শীট সেলের মধ্যে। যেখানে C3 পাথওয়ে রয়েছে সেখানে রুবিস্কো রয়েছে, রাইট? কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ উচ্চ তাপমাত্রায় হতে পারে, এখানে খুবই কম পরিমাণে হয়, এখানে হাই। ফটো রেসপিরেশন কি হয়? না, এখানে নেগলিজিবল, সরি এখানে তো হয়ে থাকে। বলেছে লো লাইট ইন্টেন্সিটি, লো লাইট ইন্টেন্সিটিতে সামটাইমস ফটো রেসপিরেশন হয়, কিন্তু এখানে নেগলিজিবল। আর হাই লাইট ইন্টেন্সিটিতে এখানে হাই, খুবই উচ্চ তাপমাত্রায় ফটো রেসপিরেশন খুব বেশি পরিমাণে হবে, কিন্তু এখানে নেগলিজিবল, কারণ এদের এটা স্পেশাল টাইপের অ্যানাটমি রয়েছে।
ফটো রেসপিরেশন হাই কার্বন ডাই অক্সাইড কন্ডিশনে হবে না, দুজনেরই হবে না। লো কন্ডিশন হতে পারে, হ্যাঁ এখানে সামটাইমস, বাট এখানে নেগলিজেবল। টেম্পারেচার, কোন টেম্পারেচার কাজ করে? এরা সাধারণত সাধারণ যেটা টেম্পারেচার 20 থেকে 25, যেখানে উচ্চতা সর্বাধিক পরিমাণে কাজ করে। আর এরা হচ্ছে একটু হাই টেম্পারেচারে কাজ করতে পারে, তাই 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এক্সাম্পল বলো, এক্সাম্পল যেগুলো কমন আমরা দেখতে পাচ্ছি সচরাচর, যেগুলো এখানে ড্রাই হচ্ছে মেজ, সরগম, এখানে লিখে দাও না, রাইস টাইস যা আছে, যে সমস্ত, ম্যাঙ্গো, তাই তো। বেশিরভাগ প্রাণী, বেশিরভাগ উদ্ভিদই C3, কিছু শুধুমাত্র ক্রান্তীয় অঞ্চলে পাওয়া উদ্ভিদ গুলোই C4 টাইপের হয়, ঠিক আছে। চলো। সালোক সংশ্লেষকে নিয়ন্ত্রণকারী কিছু প্রভাবক, যে সমস্ত প্রভাবকের মাধ্যমে সালোক সংশ্লেষ নিয়ন্ত্রিত হয়, যেমন সালোক সংশ্লেষকে প্রভাবিত করে এরকম কিছু প্রভাবকগুলির নাম আমি যদি বলি, সেগুলি হচ্ছে দেখো। এবার কেন এটা জরুরি যে কে কে সমস্ত প্রভাবকগুলি সালোক সংশ্লেষকে প্রভাবিত করে? আসলে আমাদের শস্যে উদ্ভিদের আহ এদের কত পরিমাণে ফলন কিভাবে হচ্ছে, তাই তো, যে সমস্ত শস্য উদ্ভিদ রয়েছে ক্রপ প্ল্যান্টস গুলি, তাদের ফলন কি হারে হচ্ছে সেটা নির্ধারণ করার জন্য আমাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের হার জানা জরুরি। এবার সালোক সংশ্লেষ হচ্ছে বিভিন্ন রকম প্রভাবক, এবং সেগুলি উভয় অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রভাবকের মাধ্যমে প্রভাবিত হয়। যেমন উদ্ভিদ প্রভাবকগুলি, উদ্ভিজ্জ প্রভাবগুলি কি কি? সেগুলি হচ্ছে পাতার সংখ্যা, পাতার সংখ্যা, পাতার আকার, পাতার বয়স, পাতার বিন্যাস বা ওরিয়েন্টেশন কিভাবে রয়েছে, তার সঙ্গে মেসোফিল কোষসমূহ এবং ক্লোরোপ্লাস্ট, এবং কোষের ভিতরে অন্তঃস্থ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এবং ক্লোরোফিলের পরিমাণের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস বা প্ল্যান্ট ফ্যাক্টরস। এবার এই যে প্ল্যান্ট বা ইন্টারনাল ফ্যাক্টরস গুলো রয়েছে, এগুলি সাধারণত উদ্ভিদ কোষের যে জিন রয়েছে সেই জিনের বৈশিষ্ট্য এবং উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পেয়েছে তার উপর নির্ভর করে। কিন্তু বহিঃস্থ প্রভাবকগুলি, সেগুলি কি কি আসে? সেগুলি হচ্ছে সূর্যালোকের উপস্থিতি, তাপমাত্রা বা উষ্ণতা, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এবং জল। এবার যখন একটি উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, সেই প্রভাবগুলি কিভাবে প্রভাবকগুলি এর হারকে প্রভাবিত করে? আমরা জানি যে একের বেশি, আমরা জানি একই সঙ্গে একের বেশি প্রভাবক পারস্পরিক ক্রিয়া করে, তাই তো, এবং তার মাধ্যমে এরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বা এবং তার বা সালোক সংশ্লেষ কার উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ। তো এরা বিভিন্ন ফ্যাক্টরগুলো একসঙ্গে কাজ করতে পারে, একই প্রভাব একসঙ্গে বিভিন্ন প্রভাব কাজ করে। যেমন একসঙ্গে টেম্পারেচার, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন দুটোই ভ্যারি করে যে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ হবে। কিন্তু সাধারণত যদি একের বেশি প্রভাবক সালোক সংশ্লেষের হারকে নিয়ন্ত্রণ করে, তো সেক্ষেত্রে শুধুমাত্র সেই প্রভাবকটি হারকে নিয়ন্ত্রণ করে, ওয়ান ফ্যাক্টর, শুধুমাত্র একটি ফ্যাক্টর বা একটি প্রভাবকই এর হারকে নিয়ন্ত্রণ করে। এবং কোনটি করে সেটা ল অফ লিমিটিং ফ্যাক্টর, যেটা ব্ল্যাকম্যান দিয়েছিলেন 1905-এ। তিনি বলেছেন যে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া, বায়োকেমিক্যাল প্রসেসে, যখন একের বেশি প্রভাবক তার হারকে দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে যদি কোনো রাসায়নিক প্রক্রিয়া একের বেশি প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে তার হারটি কিভাবে নিয়ন্ত্রিত হবে? তার হারটি সেই প্রভাবক দ্বারা নির্ধারিত হবে যার পরিমাণ ন্যূনতম মানের কাছাকাছি থাকবে, মিনিমাম ভ্যালু কাছাকাছি থাকবে। এবং এটি হলো সেই প্রভাবক যে প্রক্রিয়াটি সরাসরি ভাবে প্রভাবিত করে। তাহলে মনে করো আমার কাছে টেম্পারেচার রয়েছে, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড রয়েছে। এবার দেখলাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একদম মিনিমাম, এদিকে লাইট কম আছে কিন্তু অতটাও কম নয়। তাহলে সেক্ষেত্রে রেট লিমিটিং ফ্যাক্টর কি হবে? হার নির্ধারক প্রভাবক কোনটি হবে? কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এটাই, ঠিক আছে। একের বেশি প্রভাবক হলে যেটি কম পরিমাণে রয়েছে বা যেটি ন্যূনতম মানের কাছাকাছি রয়েছে, সেটি নির্ধারণ করবে বিক্রিয়ার হারকে।
ওকে, যেমন যদিও আলো, তাই তো, এবং সবুজ উম পার্ট, সবুজ পাতা এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষ, মনে করো আমার কাছে সবুজ পাতা রয়েছে, আমার কাছে উপযুক্ত পরিমাণে আলো রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, কিন্তু তবুও হচ্ছে না, যে যখন তাপমাত্রা খুবই কম, তাই তো। তাহলে যেহেতু তাপমাত্রা খুবই কম, তাপমাত্রা একদম মিনিমাল ভ্যালুর কাছে, ন্যূনতম মানের কাছে পৌঁছে গেছে, তাই সেটা রেড লিমিটিং স্টেপ হয়ে গেছে, ওই জন্য সেখানে সালোক সংশ্লেষ হচ্ছে না। আবার তুমি টেম্পারেচারকে উপযুক্ত পরিমাণে দিয়ে দাও, আবার দেখবে সালোক সংশ্লেষ হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটাই। তাহলে প্রভাবকগুলি, বহিঃ প্রভাবগুলি কি বললাম, যে সূর্যালোকের উপস্থিতি, উষ্ণতা, টেম্পারেচার, রাইট, জল এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। তো সে এক এক করে আমরা দেখি যে এরা কিভাবে ডিরেক্টলি এফেক্ট করছে। এবার যখন আমি আলোর কথা বলছি, তখন কিছু জিনিস জানা জরুরি, সেগুলি হচ্ছে আলোর গুণমান, লাইটের কোয়ালিটি, আলোর গুণমান, আলোর আহ তীব্রতা, এবং তার সঙ্গে আলোক যে এক্সপোজারটা রয়েছে, স্থিতিকালের, এদের মধ্যে তুলনা করা জরুরি। কারণ নাহলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, যখন আমরা লাইট বলি তখন এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য জানা জরুরি, যে আলোর গুণমান আলাদা জিনিস, আলোর আহ কি বলে তীব্রতা এবং আলোর স্থিতিকাল সবগুলি ভ্যারি করে, রাইট। সো যখন আমরা এটাকে একটা মানে সালোক সংশ্লেষের প্রভাবক হিসেবে ব্যাখ্যা করি, তখন এই জিনিসগুলো জানা জরুরি। যেমন তোমরা যদি দেখো যে আলোর তীব্রতা এবং তার সঙ্গে কি পরিমাণে সালোক সংশ্লেষ হচ্ছে, সালোক সংশ্লেষের হার এবং আলোক তীব্রতা, এদের মধ্যে যে রিলেশনটা রয়েছে, সেটা সেটা সরল রৈখিক ভাবেই পাওয়া যায়। কখন? যখন লো লাইট ইন্টেন্সিটি থাকে। মনে করো যখন আলো আহ তীব্রতা কম, কম আলোক তীব্রতা, আলোক তীব্রতা আর কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা, সরি, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বা কার্বন ডাই অক্সাইড স্থিরীকরণ, এবং যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু সালোক সংশ্লেষের হার, সেটা একটা সরল রৈখিক অনুপাত, সরল রৈখিক একটা সম্পর্ক পাওয়া যায়। এবার উচ্চ আলোক তীব্রতায় এই ধীরে ধীরে হারটা কমতে শুরু করে, এবং আর একটা সময় যায় যখন আর এর থেকে বেশি আর হার বৃদ্ধি পায় না, যতই তুমি লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করো। কেন? কারণ সেই সময় এ তো ম্যাক্সিমাম পরিমাণে পৌঁছে যাচ্ছে, অন্য কোনো না কোনো প্রভাবক তার ন্যূনতম মানের কাছে কাছাকাছি থাকে বলে সেটি তখন হার নির্ধারককারী প্রভাবক হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা জিনিস জরুরি জানা, যে লাইট সাধারণত আমরা যদি দেখি যে কোনো উদ্ভিদের, যে কোনো উদ্ভিদের খুব বেশি পরিমাণে আলো জরুরি নয়, 10% আলোই, যে পুরো সূর্যালোক রয়েছে, ফুল সানলাইটে 10% ইজ এনাফ আলো মানে আলো সম্পৃক্তি ঘটানোর জন্য। ঠিক আছে, এবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলি মনে করো একদম ছায়ার মধ্যে রয়েছে, বা খুব ডেন্স ফরেস্টে, একদম গভীর অরণ্যের মধ্যে রয়েছে, যারা হয়তো খুব রেয়ারলি, তাদের ক্ষেত্রে লাইট একটা আলোক সীমাস্ত প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, কারণ তাদের কাছে সবসময় কনস্ট্যান্ট লাইটই থাকছে, তো ডাজন্ট ম্যাটার। ওকে, এবার একটা সময় রয়েছে, একটা লাইট ইন্টেন্সিটি রয়েছে, যার বেশি পরিমাণে যদি আমি আলোক তীব্রতা বাড়াই, তাহলে সেক্ষেত্রে ক্লোরোফিলের ভাঙন হবে। এবং ক্লোরোফিলের ভাঙন, কারণ আমরা জানি রঞ্জকগুলি যদি খুব পরিমাণে বেশি পরিমাণে আলোক তীব্রতা দিই, রঞ্জকগুলি চান্স রয়েছে যে এরা ফটো অক্সিডেশন হয়ে যেতে পারে, কিন্তু আলোক জারিত হয়ে এরা ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে যদি রঞ্জকই না থাকে, তাহলে সেক্ষেত্রে ফটোসিনথেসিসের বা সালোক সংশ্লেষের হারটা হ্রাস পায়। তাহলে একটা রেট রয়েছে, যা যাই অবধি তুমি আলোক তীব্রতা বাড়াও, বাড়বে। তারপরে খুব বেশি উচ্চ হলে তখন সেখানে আর যেহেতু হার নির্ধারক হিসেবে আলোক তীব্রতা থাকে না, তাই সেখানে কনস্ট্যান্ট হয়ে যায়। তারপরে খুব বেশি হাই গিয়ে এখানে কমে যাবে বিকজ অফ ক্লোরোফিল ব্রেকডাউন। জানা জরুরি। ওকে, নেক্সট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হচ্ছে ওয়ান অফ দা এটাই বলতে পারো মুখ্য সীমাস্থ প্রভাবক, লাইক মেজর লিমিটিং ফ্যাক্টর। যদি জিজ্ঞেস করে যে মুখ্য সীমাস্থ প্রভাবক কোনটি, তাহলে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। কারণ আমরা জানি ব্ল্যাকম্যানের রেড লিমিটিং থিওরি বলে এটাই, যে যে প্রভাবকটির পরিমাণ
ন্যূনতম মানের কাছাকাছি থাকে। এবার আমরা জানি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে খুবই কম, তাই তো, 0.03 থেকে 0.04%, এত শতাংশ থাকে, খুবই কম, তাই তো। তাই যদি এর কনসেন্ট্রেশন 0.05 শতাংশ অব্দিও যায়, ঠিক আছে, সেখানে কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন রেটগুলি বা কার্বন ডাই অক্সাইড স্থিরীকরণের হার বৃদ্ধি পায়। এবার এর থেকে বেশি পরিমাণ, অর্থাৎ 0.05 শতাংশ থেকে বেশি হলে সেক্ষেত্রে অনেক সময় ধরে এই ঘটনাটা ঘটলে, থাকলে, এইরকম কনসেন্ট্রেশন থাকলে অনেক ক্ষতিকারক প্রভাবও দেখা যায়। এবার C3 এবং C4 প্লান্ট দুজনে আলাদা আলাদা ভাবে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনের উপর বা কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের উপর সাড়া দেয়। কিভাবে? নিম্ন আলোক তীব্রতা বা কম আলোতে C3 বা C4 উদ্ভিদের কোনো গোষ্ঠী CO2 কনসেন্ট্রেশনে রেসপন্স সাড়া দেয় না। কেন? কারণ সেক্ষেত্রে আমরা জানি নিম্ন তাপ, সরি, কম আলো রয়েছে, তাহলে আলো সেক্ষেত্রে হার নির্ধারক। এবার হাই লাইট ইন্টেন্সিটিতে, যখন লাইট ইন্টেন্সিটি আর কোন রকমই হার নির্ধারণকারী প্রভাবক নয়, সেক্ষেত্রে C3 এবং C4 প্লান্ট দুজনের ক্ষেত্রেই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের হারটা বৃদ্ধি পায়, বা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বা স্থিতিকরণ হার বৃদ্ধি পায়। কি এখানে জানা জরুরি যে কার্বন ডাই অক্সাইডের C4 প্লান্টগুলি কার্বন ডাই অক্সাইডের সম্পৃক্তি দেখা যায় 360 মাইক্রোলিটার পার লিটার এই ঘনত্বে, আর অন্যদিকে C3 কত, 450। তাহলে এখানে দেখা যাচ্ছে C4 অনেক কম ঘনত্বেই সম্পৃক্তি অঙ্ক করছে। তাহলে অনেক CO2, কারণ আমরা জানি এদের ক্ষেত্রে স্পেশাল অ্যানাটমি রয়েছে, ক্রাঞ্চ অ্যানাটমি, যার মাধ্যমে এরা বান্ডেল শীট সেলের মধ্যে CO2 কনসেন্ট্রেশন অলরেডি বাড়িয়ে রাখে, তাই তো, দুবার কার্বক্সিলেশন করার মাধ্যমে। তো তাই কারণে কম কার্বন ডাই অক্সাইডের ঘনত্বেই এদের সম্পৃক্তি হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সম্পৃক্তি। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই ঘটনাটি দেখো, যে ঘটনা হলো যে C3 উদ্ভিদেরা উচ্চ কার্বন ডাই অক্সাইড ঘনত্বে সাড়া দেয়, তাই সালোক সংশ্লেষে হার বৃদ্ধি পায়, তাই তো। দেখেছি যে হ্যাঁ, C3 উদ্ভিদগুলি, যখন আমি CO2 কনসেন্ট্রেশন বা কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব খুব হাই করব, তখন 450, অনেক বেশি, তাই তো। তাহলে উচ্চ কার্বন ডাই অক্সাইডের ঘনত্বে এদের সালোক সংশ্লেষ বৃদ্ধি পায়, বা এদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে, ফলন বৃদ্ধি পায়। এই জন্যই আমরা কিছু কিছু গ্রিন হাউস ক্রপ, এদেরকে গ্রিন হাউস শস্য বলে, যেমন টমেটো, ক্যাপসিকাম, এগুলোকে আমরা কি করেছি, এদেরকে এমন একটা টেম্পারেচার বা এমন একটা বায়ুমণ্ডল পরিবেশে রেখেছি যেখানে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন খুব হাই, গ্রিন হাউস বলা হয় সেগুলিকে, ঠিক আছে। সেগুলির মধ্যে এদেরকে যখন চাষ করা হয়, তখন দেখা গেছে এদের উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেকটাই হয়ে গেছে। নেক্সট যে প্রভাবক রয়েছে সেটা রয়েছে উষ্ণতা বা টেম্পারেচার। আমরা জানি ডার্ক রিয়াকশন যেগুলি রয়েছে, অর্থাৎ ডার্ক রিয়াকশন বলতে অন্ধকার দশা, যেটা ডিরেক্টলি আলোর উপর নির্ভর নয়, সেখানে আমরা জানি বিভিন্ন রকম উৎসেচকগুলি ব্যবহৃত হয়, এবং উৎসেচকগুলি সেই পুরো প্রক্রিয়াটাকে নির্ধারণ করে। এবার যদিও আলোক দশার বিক্রিয়াগুলি উষ্ণতার প্রতি সংবেদনশীল, এরকম নয় যে লাইট রিয়াকশনে যেগুলো রয়েছে সেগুলো টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট নয়, সেগুলো উষ্ণতার উপর নির্ভরশীল, তবে সেগুলি খুব কম পরিমাণে নির্ভরশীল, এবং ডার্ক রিয়াকশন গুলি কমপ্লিট রূপে নির্ভরশীল। ওকে, C4 উদ্ভিদেরা অনেক উচ্চ তাপমাত্রায় সাড়া দেয়, এবং খুবই এদের উৎপাদনশীলতা খুব বেশি, তাই তো। আর অন্যদিকে C3 উদ্ভিদগুলি খুব নিম্ন তাপমাত্রায় সাড়া দেয়, এবং তাদের সালোক সংশ্লেষের হার নিম্ন তাপমাত্রায় বেশি। এবার বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের জন্য যে তাপমাত্রাটি অনুকূল সেটা ভ্যারি করে, যেটা ডিপেন্ড করে যে এরা কোন বাসস্থানে রয়েছে। যেমন যারা অনেক ড্রাই ট্রপিক্যাল রিজন রয়েছে, যারা ক্রান্তি অঞ্চলে রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক হাই টেম্পারেচার চাই। যারা সাধারণত একদম লো টেম্পারেচারে সবসময় থাকে, তাহলে তাদের লো টেম্পারেচারই, তাই তো। তো ডিপেন্ড করে যে কোন অনুকূল তাপমাত্রায় এরা রয়েছে, মানে কোন বাসস্থানে এরা রয়েছে, তার উপর ডিপেন্ড করে এদের অনুকূল তাপমাত্রা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে ভিন্ন হয়। এবার লাস্ট প্রভাব আসছে, যেটা হচ্ছে জল।
জল শুধুমাত্র প্রভাবক নয়, এটা জল একটা বিক্রিয়কও অবশ্যই, রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট হলে তো ডিরেক্টলি এফেক্ট করবেই, তাই তো? যেহেতু এ একটা বিক্রিয়ক, বিক্রিয়ক যদি না থাকে তাহলে বিক্রিয়া হবে কি করে? তাই জল, দেখো, জল, the effect of water as a factor is more through its effect on the plant rather than directly on প্রকৃতি। ডিরেক্টলি সালোক সংশ্লেষের উপর নয়, এ অনেকটা উদ্ভিদের উপরই প্রভাব ফেলে। কিভাবে? আমরা জানি যখন জলের অভাব ঘটে তখন পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, স্টোমাটা উইল ক্লোজ, যখন ওয়াটার স্টোর হবে, তাই তো? স্টোমাটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে বাইরে থেকে CO2 আসছে না, তাহলে কার্বন ডাই অক্সাইডের অ্যাভেলেবিলিটি কমে গেল, তাহলে ফটোসিনথেসিস কমে গেল, লাইক দ্যাট। এছাড়াও ওয়াটার স্ট্রেস হলে আমরা জানি পাতাগুলি কি হয়ে যায়, ওয়াটার স্ট্রেস হয়ে গেলে পাতাগুলি নুইয়ে পড়ে। পাতা যদি নুইয়ে পড়ে, দেখো পাতা যখন এভাবে ফেলিয়ে থাকবে তখন এর পৃষ্ঠতল কত বৃদ্ধি পাচ্ছে, এবার যখন নুইয়ে যাবে তখন পৃষ্ঠতল অনেক হ্রাস পেয়ে যায়। আর পৃষ্ঠতল যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার বিপাকীয় ক্রিয়ার হারটাও হ্রাস পেয়ে যায়। ওকে, দ্যাটস অল। সো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। লাইক আমরা দেখলাম কিভাবে আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া দুটো মিলে ওভারঅল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা উৎপাদিত হয়, ঠিক আছে? এবার কিভাবে দুটো ইন্টার রিলেটেড, এবং লাস্টলি উই ডিসকাসড অ্যাবাউট কি কি প্রভাবক রয়েছে যেগুলি সালোক সংশ্লেষের বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে। ওকে, নাও দ্য কোয়েশ্চেন্স বা যদি দেখি সেগুলি কি কি রয়েছে, টোটাল 9টা কোয়েশ্চেন। ওকে, সো by looking the plant externally can you tell whether it is C3 and C4? বাইরে থেকে দেখলে কি তোমরা বলতে পারবে যে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের মধ্যে কি পার্থক্য রয়েছে? তো এক্স্যাক্টলি হয়তো আমরা বলতে পারবো না, বাট ট্রাই টু নোট দ্যাট বাইরে থেকে দেখে আমি বলতে পারবো না যে whether it is C3 or C4, বিকজ আমরা জানি C3 এবং C4 উদ্ভিদগুলি, এদের পাতার যখন আমি ক্রস সেকশন নেব, তো যখন কেটে আমি যখন এটাকে মাইক্রোস্কোপের মধ্যে দেখবো তখন এটা পার্থক্য দেখতে পাবো, তাই তো? মেসোফিল এবং C4 এগুলো শুধু পাতার মধ্যে রয়েছে। তো বাইরে থেকে দেখে উই কান্ট সে, নো, উই কান্ট সে ফ্রম সিইং এক্সটার্নালি whether it is C3 or C4 because they varies internally, internal morphology vary করে এদের, ক্রাঞ্চ অ্যানাটমি। ওকে, বা ইন্টারনাল স্ট্রাকচার কি দেখে তোমরা বলতে পারো যে এটা আলাদা? অলরেডি বলেছি C3 এবং C4 এর মধ্যে পার্থক্য কি, C4 এর মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। ক্রাঞ্চ অ্যানাটমি, হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি? ক্রাঞ্চ অ্যানাটমি ইজ দ্যাট C4 উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডেল রয়েছে, নালিকাগুলি রয়েছে, সংবন্ধ নালিকাগুলি রয়েছে, চারিদিকে এরকম বলয় রূপে কিছু কোষ ঘিরে থাকে। এবং তাছাড়া মেসোফিল কোষগুলি কিভাবে সাজিয়ে থাকে? মেসোফিল কোষগুলি স্পঞ্জি এবং প্যালিসেড প্যারেনকাইমা দেখা যায়। আমি এর ছবিটা দেখিয়েছিলাম, একবার দেখাচ্ছি। এখানে সি দিস ওয়ান, ঠিক আছে? এটা তো স্পঞ্জি প্যালিসেড দেখা যাচ্ছে, এটা নয়, এটা ক্লান্স নয়। তো ক্রাঞ্চ অ্যানাটমি ইটস লাইক, এখানে স্পঞ্জি এবং প্যারিসেট প্যারেনকাইমার মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না, শুধু মেসোফিল কোষ থাকবে সব জায়গায়। আর বান্ডেল শীট সেল কোষের চারিদিকে বলয় রূপে, ভাস্কুলার বান্ডেল চারিদিকে বলয় রূপে বান্ডেল শীট সেল থাকে। বান্ডেল শীট সেলগুলির কি কি বৈশিষ্ট্য রয়েছে? বান্ডেল শীট বৈশিষ্ট্য বললাম, সেল ওয়াল খুবই ঠিক হয়, ইন্টারসেলুলার স্পেস নেই এদের, তাই তো? আন্তঃকোষীয় স্থানই নেই, ঠিক আছে? তাছাড়াও ক্লোরোপ্লাস্টের সংখ্যা খুব পরিমাণে হাই। অন্যদিকে যদি C3 উদ্ভিদে দেখো, C3 উদ্ভিদের যে বান্ডেল শীট সেলগুলি রয়েছে সেগুলির মধ্যে কোন রকম ক্লোরোপ্লাস্টই নেই। এবং মেসোফিল সেলগুলি যদি সেক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে মেসোফিল দু টাইপের হয়, স্পঞ্জি অ্যান্ড প্যালিসেড প্যারেনকাইমা। তাই ইন্টারনাল স্ট্রাকচার দেখলে আমরা বলতে পারি whether it is C3 or it is C4, কিন্তু এক্সটার্নালি দেখে বলতে পারবো না। এবার যদিও অনেক কম সংখ্যক C4 উদ্ভিদই, even though very few cells in C4 carry out photosynthetic carrying pathway, কিন্তু তবুও আমরা দেখলাম খুব কম সংখ্যক, শুধুমাত্র বান্ডেল শীট সেল কোষগুলির মধ্যেই C3 পাথওয়েটা হয় বা কেলভিন সাইকেল হয়। তবুও এদের প্রোডাক্টিভিটি এত হাই কেন? বিকজ দেখো, আমরা জানি প্লান্টের প্রোডাক্টিভিটি বা উদ্ভিদের উৎপাদনশীলতা, এটা ডিপেন্ড করে ফটোসিনথেসিসের রেটের উপর, বলতে পারো কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন বা স্থিতিকরণের উপর, স্থিতিকরণের হারের উপর। যদিও C4 উদ্ভিদগুলির ক্ষেত্রে খুব কম সংখ্যক কোষ, ভেরি ফিউ সেলস
তাদের মধ্যে বায়োসিনথেটিক পাত্র এটা হয়ে থাকে, তবুও এত হাই হাই প্রোডাক্টিভিটি কেন? বিকজ এদের কাছে একটা মেকানিজম রয়েছে, দে হ্যাভ এ স্পেশাল মেকানিজম, যার মাধ্যমে এরা CO2 কনসেন্ট্রেশনটাকে অ্যাট দ্য সাইট অফ এনজাইম, যে অঞ্চলে উৎসেচক রয়েছে উৎসেচক অঞ্চলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বকে বৃদ্ধি পায়। ফলে রুবিস্কো এনজাইমের কার্বক্সিনের অ্যাক্টিভিটিটা বেশি থাকে এবং অক্সিজেনের অ্যাক্টিভিটি মিনিমাইজ হয়ে যায়। দেন এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে মেসোফিল কোষের মধ্যে এরা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করে, তারপর সেটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে বান্ডেল শীট সেলের মধ্যে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে CO2 কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় বান্ডেল শীট সেলে। বুঝা গেছে? এই কারণেই যদি বেশি বেশি পরিমাণে রুবিস্কো কার্বক্সিলেজ হিসেবে কাজ করে, তাহলে রুবিস্কো যদি বেশি পরিমাণে কার্বক্সিলেজ হিসেবে কাজ করে, তাহলে বেশি পরিমাণে সে CO2 ফিক্সেশন করবে, আর CO2 ফিক্সেশন বেশি করবে, দ্যাট মিনস ফটোসিনথেসিসের রেট বাড়বে, ফটোসিনথেসিসের রেট বাড়লে প্রোডাক্টিভিটি হাই হবে। দ্যাটস দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। রুবিস্কো হচ্ছে একটা উৎসেচক যেটা কার্বক্সিলেজ এবং অক্সিজেন দুটো রূপেই কাজ করতে পারে। এবার তুমি বলো, কেন রুবিস্কো এনজাইম তোমার মনে হয় যে C4 উদ্ভিদে বেশি কার্বক্সিলেজ কাজ করবে? অলরেডি আই হ্যাভ অ্যান্সার্ড ইউ, যে কনসেন্ট্রেশন হাই করে দেয় বল। ওকে, এখানে অ্যানাটমির উদ্দেশ্য এটা যে আমরা মেসোফিল কোষের মধ্যে বাইন্ড করলাম CO2 কে, এবার এখানে CO2 সঙ্গে অক্সিজেন রয়েছে, তো চান্স রয়েছে ফটো রেসপিরেশন হতে পারে। এবার CO2 কে সেখান থেকে বাইন্ড করে আমি ট্রান্সপোর্ট করে নিয়ে গেলাম বান্ডেল শীট সেলে। বান্ডেল শীট সেল যেটা খুবই পুরু, তো এখানে অক্সিজেন বাইরে আসতে পারছে না, ঠিক আছে? CO2 যেটা ট্রান্সপোর্ট হয়ে সেখানে গেল C4 অ্যাসিড রূপে, সেখানে গিয়ে সেটা ডিকার্বক্সিলেশন হলো এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড যেটা রিলিজ হলো সেটাই হচ্ছে রুবিস্কোর সাবস্ট্রেট। তো বেশি পরিমাণে সেখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে রাদার দেন অক্সিজেন, এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যদি বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই যেটা, এটা যেহেতু কম্পিটিটিভ তাই না, প্রতিযোগিতামূলক, যে বেশি রয়েছে সে বাইন্ড করবে। বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে, অবশ্যই কার্বন অ্যাক্টিভিটি বেশি দেখা যাবে, তাই তো? তোমরা পুরো স্টেপটা ব্যাখ্যা করতে পারো, যেখানে প্রথমে 3 কার্বন যুক্ত পেপের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বাইন্ড করলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এবং তার সঙ্গে সেটা ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হয়ে ট্রান্সপোর্ট হয়ে যায় বান্ডেল শীট সেলে। বান্ডেল শীট সেলে গিয়ে সেখানে ডিকার্বক্সিলেশন হয়, কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, এবং সেই কার্বন ডাই অক্সাইড যেটা রিলিজ হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড তখন রুবিস্কোর সঙ্গে RUBP সঙ্গে বাইন্ড করে রুবিস্কোর একটা মাত্র সেটা C3 পাথরে ঢুকে যায়। এভাবে ব্যাখ্যা করতে পারি, রাইট? দ্যাট ইজ আনসার। ওকে, এবার সাপোজ দেয়ার ওয়ার প্লান্ট দ্যাট হ্যাড হাই কনসেন্ট্রেশন ক্লোরোফিল। মনে করো আমার উদ্ভিদ রয়েছে ক্লোরোফিল বি কনসেন্ট্রেশন বেশি কিন্তু ক্লোরোফিল এ নেই, তাদের ক্ষেত্রে কি ফটোসিনথেসিস হবে? যদি হয়, না এটা একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লান্টদের কাছে ক্লোরোফিল বি এবং অন্যান্য অতিরিক্ত উৎসেচকগুলি, অতিরিক্ত রঞ্জকগুলি কেন থাকে? বোঝো, ক্লোরোফিল এর অ্যাবসেন্সে বা ক্লোরোফিল এর অনুপস্থিতিতে ফটোসিনথেসিস কখনোই হবে না। ওয়াই আমি এটা বললাম যে হবে না? ইট ইস নো। ওয়াই? বিকজ ক্লোরোফিল এ ইজ দ্য রিয়াকশন সেন্টার। বিক্রিয়া কেন্দ্রই হচ্ছে ক্লোরোফিল এ, এবং এই রিয়াকশন সেন্টারই দায়ী সোলার এনার্জিকে বা সূর্যালোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে। তাই যদি ক্লোরোফিল এই না থাকে, তাহলে বিক্রিয়া কেন্দ্রই যদি না থাকে, তাহলে এই পুরো ঘটনাটাই হবে না। ক্লোরোফিল বি এবং অতিরিক্ত উৎসেচকগুলি কেন থাকে? এদের থাকার কারণ হচ্ছে যে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এই অতিরিক্ত উৎসেচকগুলি এরা সানলাইটকে অ্যাবজর্ব সানলাইট এন্ড দে ট্রান্সপোর্ট টু ক্লোরোফিল এ, যার ফলে কি হয়, একটা রেঞ্জ বেড়ে যায়, ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেংথ, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্যের অনেকটা রেঞ্জ বেড়ে যায়, একটা অনেক দীর্ঘ, তাই তো? যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা বেড়ে যায়। এক, তার সঙ্গে সঙ্গে ফটো অক্সিডেশনের হাত থেকেও বাঁচায় ক্লোরোফিল এ কে। সব লাইট যদি ক্লোরোফিল একাই শোষণ করে তাহলে খুব চাপ হয়ে যাবে না? তো সবগুলো কি করছে, ক্লোরোফিল এ বি, ক্লোরোফিল বাকি যেগুলো রয়েছে সবাই শোষণ করে সেই গুলিকে পাস করছে কাকে? ক্লোরোফিলে যেটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এখান থেকে আলটিমেটলি ইলেকট্রন গুলি রিলিজ হবে। তো যদি ক্লোরোফিল এই না থাকে, রিয়াকশন সেন্টারই নেই, বাকিটা থেকে কি লাভ?
যে পাঠাচ্ছে সেই নেই। ওকে, নেক্সট। পাতার, যদি একটা পাতাকে আমরা বারবার অন্ধকারে রাখি, তাহলে সেটা ধীরে ধীরে হলুদ বা হালকা সবুজ হয়ে যায়। কেন? বিকজ আমরা জানি যখন লাইট থাকবে না, আলোর অনুপস্থিতিতে ক্লোরোফিল এনার্জি অ্যাবজর্ব করতে পারে না। আবার যদি এনার্জি অ্যাবজর্ব করতে পারে না বা ফেল হয়ে যায়, তার কারণেই এর স্টেবিলিটি হারিয়ে ফেলে, স্থায়িত্ব হারিয়ে ফেলে। ইট লসেস স্টেবিলিটি and becomes yellowish. Which pigment do you think is more stable? তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যেহেতু হলুদ কালার আসছে, তাহলে ক্যারোটিনয়েড তুলনামূলক ভাবে, যে ক্যারোটিনয়েডের কারণে হলুদ কালার আসছে, রাইট? তাহলে ক্যারোটিনয়েড হচ্ছে মোর স্টেবল। এটুকু তো প্রুফ হয়ে গেল। বলছে লুক এট দ্য লিভস অফ সেম প্ল্যান্ট অন দা, একই উদ্ভিদের পাতাকে আলোকিত স্থানে আর অপর একটি পাতাকে তুমি যদি ছায়ার মধ্যে রেখে দাও, বা তুলনা করে দেখো, বা তুমি এরকম করতে পারো টবে লাগানো একটা উদ্ভিদকে সূর্যালোকে রেখে আর একটা ছায়া ঘেরা স্থানের মধ্যে উদ্ভিদের মধ্যে তুলনা করো, বলো কার পাতা বেশি সবুজ বর্ণের হবে। অবভিয়াসলি আমরা জানি যেটা হাই সানলাইটে রয়েছে, যে উদ্ভিদটা বা যে পাতাগুলি সানলাইটে যেটা রয়েছে, ওই যেগুলি যে লিপগুলি ছায়াতে রয়েছে, শেডের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে লেস সানলাইট আসবে, কম পরিমাণে সূর্যালোক আসছে ফটোসিনথেসিস করার জন্য, তাই তো? এবার বেশি পরিমাণ ক্লোরোফিল রয়েছে ফটোসিনথেসিস এফিসিয়েন্টলি করার জন্য। ভালো জিনিসটা বোঝার চেষ্টা করুন, এরকম নয় যে যে বেশি আলোতে রয়েছে সে বেশি সবুজ হবে। যেগুলি মনে করো কম আলোতে রয়েছে, লেস সানলাইট যারা পাচ্ছে, এখন একদম অনুপস্থিত যারা কম সানলাইট পাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বেশি ক্লোরোফিল রয়েছে, যারা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। অন্যদিকে খুব বেশি সানলাইট দিয়ে দিয়েছি, মোর সানলাইট, তো লেস ক্লোরোফিল এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। বিকজ কেন? কারণ যে ক্লোরোফিল গুলির অ্যারেঞ্জমেন্ট ইরেগুলার হয়ে যায় সেক্ষেত্রে। দেন ফটো অক্সিডেশনের চান্সও থাকে, বেশি আলো হয়ে গেলে তখন আলোক জড়ানোর চান্স থাকে, তাই সেক্ষেত্রে লেস এফিসিয়েন্ট ফটোসিনথেসিস হবে। তো যাদের ক্ষেত্রে ভালো ফটোসিনথেসিস হবে তাদের ক্ষেত্রে ডার্ক লিভ আসবে অনেক। তো আমরা জানি ক্লোরোফিল যত বেশি পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করতে পারে তত সবুজ কালার গ্রিন করে। তাহলে ডার্ক লিভ হবে যেগুলো শেডে থাকবে, আর এগুলো লাইট হবে। ক্লিয়ার? ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ chlorophyll. This should be understood. Next, figure 11.10, এই যেটা লাইটের যে রিলেশনটা দেখেছিলাম, ঠিক আছে? তো বলেছে এইটিতে আমরা দেখেছি যে কিভাবে আলো সালোক সংশ্লেষের হারকে নিয়ন্ত্রণ করে। এবার এই গ্রাফ অনুযায়ী বলো, গ্রাফটাকে সব কপি করে নিই। সি, দেখো কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, অ্যাট হুইচ পয়েন্ট, কোন পয়েন্টে, এবিসি কোন পয়েন্টে লাইট লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আলো কোথায় একটা সীমাস্থ প্রভাব হিসেবে কাজ করছে সেটা জানি। এখন ন্যূনতম মানের কাছাকাছি রয়েছে, তাহলে লো ইন্টেন্সিটিতে, তাহলে অ্যান্সার হবে এ। তাহলে বলো এই রিজিয়নের লিমিটিং ফ্যাক্টর কোনটি? এই রিজিয়নের লিমিটিং ফ্যাক্টর বলেছে যে কোন পয়েন্টে লাইট বা আলো সীমাস্থ প্রভাব, এতে এর পুরোটাতেই সীমাস্থ প্রভাব, এর বি এর কিন্তু কমপ্লিট পার্টে নয়, বি এর 50% অংশে এ হচ্ছে, যেহেতু আলোক তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই অংশেও এর সীমাস্থ প্রভাব হিসেবে কাজ করছে। ঠিক আছে? এবার বলেছি কোয়েশ্চেনটা এই রিজনে আর কি কি সীমাস্থ প্রভাব হতে পারে। এখানে হতে পারে CO2, লাইট, H2, এর সবাই হতে পারে সীমাস্থ প্রভাব। এবার সি পয়েন্টটা দেখো, এখানে সি কার্ভটা কি বোঝাচ্ছে, আর ডি কার্ভটা আমি নিতে ভুলে গেছি, ডি কার্ভ কোনো নয়, ডি পয়েন্টটা বলছি সি আর ডি কি ডিফাইন করে। তো দেখো সি বোঝায় যে
একটা স্টেজ রয়েছে, একটা পয়েন্ট রয়েছে যার থেকে তুমি যতই বেশি পরিমাণ আলো বৃদ্ধি করো, আলো কোন রকম আর লিমিটিং ফ্যাক্টর থাকবে না, সীমাস্থ প্রভাবক থাকে না, তখন অন্য কোনো ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর হয়ে যায়। এবং ডি হচ্ছে সেই লাইট ইন্টেন্সিটি যার থেকে যতই বেশি তুমি লাইট ইন্টেন্সিটি বৃদ্ধি করো, আলো সংশ্লেষের হার বৃদ্ধি পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে লিমিটিং পয়েন্ট। এবার লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ কিছু ডিফারেন্স রয়েছে, লেটস টক অ্যাবাউট देम। প্রথম রয়েছে সি3 এবং সি4 পাথওয়ের মধ্যে পার্থক্য ডিসকাস করো। তো সি3 এবং সি4 পাথওয়ে, দেখো, সি3 পাথওয়ে এন্ড সি4 পাথওয়ে, সরি, সি3 প্রথমে লিখছি প্রাইমারি এক্সেপ্টর। ওকে, প্রাইমারি এক্সেপ্টর প্রাথমিক গ্রাহক, কার্বন ডাইঅক্সাইড প্রাথমিক গ্রাহক এখানে হচ্ছে 5 কার্বন যুক্ত, এখানে 3 কার্বন যুক্ত, এখানে এটার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, এখানে এটার নাম হচ্ছে ফসফেনল পাইরুভেট। কোন এনজাইম ফার্স্ট স্টেপটা করে, ফার্স্ট এনজাইম দ্যাট ফার্স্ট CO2 ফিক্সেশন করে, সেটা হচ্ছে রুবিস্কো। এখানে ফার্স্টটা করছে পেপকেজ। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, প্রথম স্থায়ী যৌগ কি হচ্ছে কার্বন স্থিতিকরণের, সেটা হচ্ছে এখানে হচ্ছে ফসফোগ্লিসারেট, আর এখানে হচ্ছে অক্সালোঅ্যাসিটেট। এটা 4 কার্বন যুক্ত, এটা 3 কার্বন যুক্ত, দ্যাটস ওয়াই এটা সি3 পাথওয়ে, এটা সি4 পাথওয়ে। কোথায় হয় সাইট, এটা হয় মেসোফিল কোষে, প্রথম CO2 ফিক্সেশনটা, সাইট অফ ফার্স্ট CO2 ফিক্সেশন এটা হয় বান্ডেল শীট সেলে। এখানে যে কার্বন ফিক্সেশন স্টেপটা রয়েছে, কার্বন ফিক্সেশন রেট, এটা অনেক স্লোয়ার সি3 পাথে, আর সি4 সেটা ফাস্টার, বিকজ আমরা জানি CO2 কনসেন্ট্রেশন অনেক হাই বান্ডেল শীট কোষে, তো রুবিস করে ছিল। এবার কেলভিন সাইকেল দুটোতেই হয়, হ্যাঁ কেলভিন সাইকেল দুটোতেই হয়। এবং হাই টেম্পারেচারে এটা হতে পারে, সরি এটা হতে পারে না, কারণ এখানে ফটো রেসপিরেশন হয়ে যায়, আর এখানে এটা হতে পারে। These are some of the difference between C3 and C4. Next, cyclic and non-cyclic. এমন সি থ্রি এবং সি4 প্লান্টের মধ্যে সবার মধ্যে সি3 পাথওয়ে হয়, কিন্তু সি4 শুধুমাত্র সি4 প্লান্টেই হয়, এটা হলো ডিফারেন্স। কারণ আমরা জানি সি4 উদ্ভিদের মধ্যেও তো ক্যালভিন সাইকেল রয়েছে, তবে সি3 পাথওয়ে সেখানেও হচ্ছে, এক্সট্রা সেখানে সি4 পাথওয়েটা হলো। নেক্সট ডিফারেন্স ইজ cyclic, between cyclic and non-cyclic. Cyclic ফসফোরাইলেশন অর্থাৎ হচ্ছে যেখানে এটিপি উৎপন্ন হচ্ছে। সাইক্লিক আর নন সাইক্লিক, আবর্তকারী অনাবর্তকারী, কি ডিফারেন্স? প্রথমে বোঝো কোন ফটো সিস্টেম ইনভলভ। ফটো সিস্টেম কোন ফটো সিস্টেম মধ্যে হয়, এটা শুধুমাত্র PS1 ইনভলভ যখন থাকবে, PS1 শুরু হবে, PS1 শেষ। এখানে PS2 থেকে শুরু হয়, যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে PS1, তো এটা হচ্ছে PS1 and PS2 both involved. প্রোডাক্ট কি আসছে, এখানে শুধুমাত্র এটিপি, এখানে এটিপি তার সঙ্গে এনএডিপি। কি কি ঘটনা ঘটে থাকে ইভেন্টস সাইক্লিকে? ফটোলিসিস হবে না, কারণ PS2 তো নেই, ফটোলিসিস অফ ওয়াটার হয় না, তাহলে অক্সিজেন রিলিজ হবে না। এখানে ফটোলিসিস হচ্ছে, তাহলে অক্সিজেন রিলিজ, অক্সিজেন নির্গমন হবে। এবার ইলেকট্রন ক্লোজ সার্কেলের মধ্যে চলে, এটা এরকম সার্কেলের মধ্যে যেখান থেকে আসে সেখানে আবার ফিরে আসে, এখানে ক্লোজ সার্কেলে যায় না, এটা জেড প্যাটার্নকে ফলো করে, ঠিক আছে? 3-4টা পয়েন্ট, 5টা পয়েন্ট এনাফ, ঠিক আছে ডিফারেন্সের জন্য। লাস্ট কোয়েশ্চেন ইজ অ্যানাটমি অফ সি3 এবং সি4 প্ল্যান্টের পার্থক্য বলো। অলরেডি অনেক কবার ডিসকাস করেছি, তাই থিঙ্ক ইউ ক্যান অ্যান্সার। সি3 anatomy of C3 plants versus C4 plants. Leaves. Okay, what are the difference? C4 এ ক্রান্স অ্যানাটমি দেখা যায়, ক্রান্স অ্যানাটমি, এখানে কোনো ক্রান্স অ্যানাটমি দেখা যায় না।
ক্লোরোপ্লাস্ট গুলি ডাইমরফিক নয়, এখানে ক্লোরোপ্লাস্ট গুলি ডাইমরফিক, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডাইমরফিক, ক্লোরোপ্লাস্ট ডাইমরফিক। এবং বান্ডেল শীট সেলে এদের সাইজ ডাইমর মানে দু টাইপের, মেসোফিল সেলে আলাদা রকম আর বান্ডেল শীট সেলে আলাদা রকম। বান্ডেল শীট সেল গুলো লার্জার হয় সাধারণত। তারপর এখানে মেসোফিল সেলের মধ্যে ইন্টারসেলুলার স্পেস পাওয়া যায়, এখানে ইন্টারসেলুলার স্পেস মেসোফিল কোষের মধ্যে নেই। এছাড়াও সেল ওয়াল থিক হয়, এখানে সেল ওয়াল অনেক থিন। ঠিক আছে, সেল ওয়াল থিন, তাহলে সেল ওয়াল থিন। তাছাড়াও বান্ডেল শীট সেল, বান্ডেল শীট, এদের বান্ডেল শীট সেলের মধ্যে কোনো রকম ক্লোরোপ্লাস্ট পাওয়াই যায় না, এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, এদের মধ্যে ফটোসিনথেসিস হবে তাহলে। ঠিক আছে, দিস আর সাম অফ দ্য ডিফারেন্সেস। আরো কিছু জিনিস লিখতে পারো, যেদের ক্ষেত্রে একটা জিনিস ব্যাখ্যা করতে ভুলে গেলাম, লেট মি জাস্ট ডিসকাস। সেটা হচ্ছে wait, হ্যাঁ, যে এদের ক্ষেত্রে যে মেসোফিল কোষগুলি রয়েছে, মেসোফিল কোষগুলি এদের ক্ষেত্রে দু টাইপের হয়, স্পঞ্জি অ্যান্ড প্যালিসেড, সরি প্যারেন্ট কেন দিতে পারে, স্পঞ্জি স্পঞ্জি মেসোফিল দিবে স্পঞ্জি এবং প্যালিসেড। কিন্তু এদের ক্ষেত্রে এরকম হয় না, এদের ক্ষেত্রে সবগুলি মেসোফিল সেম টাইপের, ওয়ান টাইপের। দ্যাট ইজ ক্লিয়ার, নট ডিফারেন্সিয়েটেড স্পঞ্জি বা প্যালিসেড। ঠিক আছে, মানে বেশি ডিফারেন্সিয়েটেড হচ্ছে বান্ডেল শীট সেল টাইপ। ইজ ইট ক্লিয়ার? চলো, so that's all about this chapter. Try to discuss, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস, এবং চেষ্টা করছে কোন কোন পয়েন্ট কি, মানে ফটোসিনথেসিস একটা চ্যাপ্টার যেটা বেশি অনেক বেশি কনসেপচুয়াল, রাইট? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশন রিলেট করতে পারবেন, এটিপি প্রোটিন নির্বেশ করতে গেল কিভাবে, নন সাইক্লিক সাইক্লিক ভ্যারি করছে কিভাবে, ইলেকট্রন, তাই তো। তো সবগুলি ইন্টার রিলেটেড, ট্রাই টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেম, দেন ফ্যাক্টরস অ্যাফেক্টিংটা একটু বেশিরভাগ শুধু একটা জিনিস মনে রাখার জন্য, যেটা ন্যূনতম মানে কাছাকাছি রয়েছে সেটাই সীমাস্ত প্রভাব হিসেবে কাজ করবে ব্ল্যাকম্যানের থিওরি অনুযায়ী। দেন C3 C4 প্লান্টে অনেক বেশি ফোকাস করা হয়, বিকজ C4 প্লান্ট অ্যানাটমি রিলেটেড ও স্পেশাল ফিচার, ফটো রেসপিরেশন সম্বন্ধে দেখে নেবে একটু। দ্যাটস অল, ঠিক আছে। তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার, আই হোপ ইটস আন্ডারস্টুড। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। যদি কোনো রকম অসুবিধা থাকে, প্রথমে চেষ্টা করবে এই চ্যাপ্টারে মেইন হচ্ছে থিওরি, ঠিক আছে। অনুশীলনীতে খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন নেই, যদি থিওরি ভালো করে বোঝা থাকে তাহলে আমরা এক্সারসাইজ অনুশীলনী অ্যান্সার গুলো এমনি করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।